আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের ৭ নম্বর পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। ভাবলাম হাওয়ার তেজ কমেছে, তাই আর চুল উড়ছে না। প্লেট ধোয়া শেষ করে উঠে দাঁড়িয়ে কোমরের ওড়না খুলতে যাব। তখনই হঠাৎ কে যেন বলে, রাতে নাকি গাছভূত আর পেতনি ঘুরে ফেরে। তারা নাকি মানুষ দেখলেই বশ করে, তা তোমাকে করবে না? আচমকা কথাটা শোনার সাথে সাথে আমি ভয়ে চিৎকার দিয়ে উঠি। রাফি একদম আমার গা ঘেঁষে পেছনে দাঁড়িয়েছিল, তাই আমি চিৎকার দেওয়ার সাথে সাথে মুখ চেপে ধরতে সময় লাগলো না। আমিও ২ হাতে ওর শার্ট খামছে ধরে চোখ বন্ধ করে আছি। এটা দেখে তো রাফি বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। সে ভাবতেও পারেনি এমন কিছু হবে। ভাগ্যিস আমার চিৎকার কেউ শুনতে পায়নি, আর আমি যে এত ভয় পাবো সেটা সে বুঝতেও পারেনি। এবার রাফি ফিসফিস করে বলে, আরে আমি তোমার হবু বর, এভাবে কেউ চিৎকার করে? যদি কেউ শুনে ফেলতো কি হতো? এদিকে আমি কিছু বলতে পারছি না, কারণ রাফি আমার মুখ চেপে ধরে আছে। যখন আমি গোগো করছি তখন রাফি বুঝতে পেরে মুখ ছেড়ে দিয়ে বলে, সরি, আমি বুঝতে পারিনি। তুমি চিৎকার দিয়েছিলে, তাই ধরতে বাধ্য হলাম। কিছু মনে করো না প্লিজ। আমি কোনো রকম নিজেকে স্বাভাবিক করে বললাম, আপনি এখানে কি করছেন? তারপর রাফি বলে সে কেন এসেছে। এবার আমি লজ্জায় পড়ে গেলাম। আমি মাথা নিচু করে বললাম, এসে কেউ এভাবে দাঁড়িয়ে থাকে? অন্তত কথা তো বলবেন। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আমি এখন আসি, কেউ দেখে ফেললে সমস্যা হবে। এই বলে আমি চলে যাচ্ছিলাম, কিন্তু পেছন থেকে রাফি আমার হাত ধরে দাঁড় করিয়ে দিল। এবার রাফি আমার কাছে এসে আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে, তুমি খুব সুন্দর, ভালোবাসি। কথাটা বলে সে আমার হাত ছেড়ে দেয়। আমি তো লজ্জায় শেষ। আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দৌড়ে ঘরে চলে আসি। আমার কাণ্ড দেখে রাফি হেসে উঠল। এদিকে রাফিকে চুপচাপ বসে ভাবতে দেখে বাবা বলে, তারপর কি হলো? আমি বুঝতে পারলাম রাফি অতীতে বিচরণ করছে। রাফি বলে, তারপর তো আপনারা সবই জানেন। আমার আর পারুর বিয়ে হলো খুবই ধুমধাম করে। বিয়ের পরের মাস থেকে আমি পারুর ট্রিটমেন্ট করানো শুরু করি। সে আমাকে অনেকবার জিজ্ঞেস করেছিল তার কিসের ট্রিটমেন্ট চলছে। আমি বলতাম, তুমি প্রচুর দুর্বল, তাই তোমার ট্রিটমেন্ট চলছে। প্রত্যেক ৬ মাস অন্তর অন্তর একটা করে ইনজেকশন, তারপর ফুল বডি চেক আপ। সেই রিপোর্ট আমি দেখে রাইসাকে দিয়ে দিতাম, কারণ মা যখন আমাকে সব বলে তখন রাইসা আড়াল থেকে সব শুনে ফেলে। তারপর থেকে এভাবে চলে আসছে। মা আর রাফির কথা শুনে বুঝতে পারলাম আমি ভুল করে ফেলেছি, কোথাও না কোথাও গড়বড় করে ফেলেছি। কিন্তু নিতুর সাথে ওইটা আর রাইসার সাথে যেটা দেখলাম, সেগুলো কি ভুল দেখলাম? বাবা বলে, তারপরও তোমরা আমাকে একটু জানাতে পারতে। মা মাথা নিচু করে আছে, কিছু বলছে না। রাফি বলে, আপনাকে না জানানোর জন্য ক্ষমা চাইছি বাবা। মা যখন আপনাকে কিছু জানায়নি তখন আমি কিভাবে জানাতাম বলুন? ক্ষমা করবেন। এবার আমি বললাম, আর আমাকে তো তোমরা জানাতে পারতে। রাফি আমার হাত শক্ত করে ধরে বলে, সেটাই তো ভয়। তুমি যদি জানো নর্মালি তুমি কখনো মা হতে পারবে না, তাহলে হয়তো আমি তোমাকে অনেক আগেই হারিয়ে ফেলতাম। তাই আমি তোমাকে কিছু না জানিয়ে সব গোপন রেখেছি। বারবার বাচ্চা নিতে চাইলে আমি সবসময় এড়িয়ে যেতাম। কি করে বলতাম তোমাকে আমি যে তোমার সমস্যা আছে? তবে আমার মেহনত বিফলে যায়নি। এই দেখো তোমার নতুন রিপোর্ট। তুমি এখন 99% সুস্থ। তুমি এখন চাইলে মা হতে পারো, তবে আমার চাই না। এটা শুনে মা বাবা এমনকি আমিও অবাক হয়ে গেলাম। আমি বললাম, কিন্তু কেন? রাফি বলে, কেন আবার? ডাক্তার তো 100% শিওর বলেনি। আমার কেন জানি এখনো ডাউট আছে। দরকার নেই বাচ্চার। তুমি বাচ্চা চাইলে একটা বাচ্চা আমরা অ্যাডপ্ট করে নেব। দুনিয়াতে হাজার হাজার বাচ্চা আছে, তাদের মধ্য থেকে যে কোনো একজনকে আমাদের বাচ্চা করে নেব। কিন্তু তোমাকে নিয়ে কোনো রিস্ক নিতে পারবো না। আমি বললাম, বাচ্চা নেব কি নেব না, আর তোমার সাথে থাকবো কি থাকবো না, সে নিয়ে পরে কথা হবে। এখনো আমার অনেক প্রশ্ন জানার আছে। আমার কথা শুনে মা বাবা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকে। রাফি তো শুকনো ঢোক গিলে অবাক হয়ে তাকিয়ে বলে, এ কথা কেন বলছো? আমার সাথে থাকবে কি থাকবে না, মানে এর অর্থ কি? আর কি জানতে চাও তুমি? আমি বললাম, কেন? এত তাড়াতাড়ি তো ভোলার কথা না। অফিসে তোমার কলিগ নিতু আর আমার। কথাটা শেষ হওয়ার আগেই রাফি বলে, আর বলতে হবে না, বুঝতে পেরেছি। তোমার সব প্রশ্নের উত্তর দেব আজ আমি, তাও আবার প্রমাণসহ। তবে এখানে না, রুমে চলো। আমি বললাম, কেন? রুমে কেন? যা বলার সবার সামনে বলতে হবে। রাফি বলে, সব কথা সবার সামনে বলা যায় না, কারণ সন্দেহ তুমি আমাকে করছো।
মা বাবা তো আমাকে সন্দেহ করছে না, তাই বলছি রুমে চলো। তারপর মা বাবার দিকে তাকিয়ে বলে, মা কিছু মনে করবেন না প্লিজ। এই বলে আমার হাত ধরে আমাকে নিয়ে রুমে চলে এলো রাফি। রুমে এসে দরজা লাগিয়ে দিল। তারপর আমাকে খাটে বসিয়ে সে আমার পাশে বসলো। রাফি বলে, এবার বলো কি জানতে চাও? আমি বললাম, কি জানতে চাই মানে? নিতুর সাথে তোমার কবে থেকে সম্পর্ক? রাফি বলে, নিতুর সাথে আমার কোনো সম্পর্ক নেই, এটা তোমার ভুল ধারণা। আমি বললাম, অসম্ভব, তুমি মিথ্যে বলছো। যেটা আমি নিজের চোখে দেখেছি সেটা মিথ্যে হতে পারে না। রাফি বলে, আচ্ছা তুমি কি দেখেছো আমাকে বলো। আমি বললাম, কেন? এত তাড়াতাড়ি তো ভোলার কথা না। যেদিন আমি রাইসাকে হোস্টেলে দিয়ে এসেছি সেদিন আমি তোমার অফিসে গিয়েছিলাম, কিন্তু তোমার সাথে দেখা না করে চলে আসি, কারণ আমি নিজের চোখে দেখেছি নিতু তোমার গলা জড়িয়ে ধরে প্রমোশনের কথা বলছে, আর তুমি চুপচাপ বসেছিলে। রাফি বলে, ব্যাস এতটুকু দেখেছো, আর কিছু দেখোনি? আমি বললাম, যা দেখেছি তা দেখার পর এক মুহূর্ত দাঁড়াতে মন চাইল না আমার, তাই আমি সোজা বাসায় চলে আসি। রাফি আমার হাত ধরে বলে, না গিয়ে যদি দাঁড়িয়ে থেকে সবটা দেখতে তাহলে বুঝতে পারতে সবকিছু, আজ আর আমাকে সন্দেহ করতে না। আমি বললাম, মানে? রাফি আমার কথার উত্তর না দিয়ে নিতুকে ফোন করে। আমি বললাম, কাকে ফোন করছো? রাফি বলে, নিতুকে। কয়েকবার রিং হওয়ার পর নিতু ফোন রিসিভ করে বলে, হাই রাফি, কেমন আছো? আজ তোমাকে অফিসে দেখলাম না, অফিসে আসো নাই নাকি? রাফি বলে, আমি ভালো আছি, আসলে আমি অফিসে এসেছিলাম সকালে, আবার ছুটি নিয়ে চলে আসি। নিতু বলে, কেন, কি হয়েছে, কোনো সমস্যা? রাফি বলে, এমনিতে সব ঠিক আছে, আসলে আমি তোমাকে একটা বিশেষ কারণে ফোন দিয়েছি। নিতু বলে, বলো। রাফি বলে, কিছু মনে করো না নিতু, আসলে আমি তোমাকে কিছু ব্যক্তিগত প্রশ্ন করব, প্লিজ যা সত্য সেটা উত্তর দেবে। নিতু বলে, হ্যাঁ দেব, কোনো সমস্যা না, কিন্তু কি হয়েছে? রাফি বলে, আচ্ছা নিতু, তোমার আমার মাঝে কি সম্পর্ক? নিতু বলে, হঠাৎ এ প্রশ্ন? রাফি বলে, এত প্রশ্ন না করে আমি যা বলছি সেটার উত্তর দাও। নিতু বলে, এটা আবার বলতে হয় নাকি, আমরা একই অফিসে যখন কাজ করি তাহলে আমরা কলিগ, আর এর বাহিরে তুমি আর আমি একটা ভালো বন্ধু। রাফি বলে, এর বাহিরে অন্য কোনো সম্পর্ক? নিতু বলে, অন্য কোনো সম্পর্ক মানে? এই তুমি কি বলতে চাইছো? রাফি বলে, অন্য কোনো সম্পর্কর মানে কি তুমি বোঝো না আমি কি বলতে চাইছি? দেখো নিতু, আমি যেটা প্রশ্ন করব সেটা না বা হ্যাঁতে উত্তর দাও, বারবার প্রশ্ন করে কথা লম্বা করো না প্লিজ। এখন বলো, এর বাইরে তোমার আমার মাঝে কোনো সম্পর্ক আছে কি? নিতু বলে, না, নেই। রাফি বলে, আচ্ছা তোমার মনে আছে আজ থেকে বেশ কিছুদিন আগের কথা, তুমি আমার কাছে ফাইল সাইন করাতে এসেছিলে। ফাইল সাইন করার পর আমি তোমাকে আমার প্রমোশনের কথা বলেছিলাম, মনে আছে তোমার? নিতু বলে, মনে আছে, কেন বলো তো? রাফি বলে, প্লিজ দয়া করে সেদিন প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি হয়েছিল কেবিনের ভেতরে একটু খুলে বলো আমার জন্য প্লিজ। নিতু বলে, সেদিন আমি যখন তোমার কেবিনে প্রবেশ করি তখন তুমি ফোনে কার সাথে যেন কথা বলছিলে। রাফি বলে, আমার শালি রাইসার সাথে কথা বলছিলাম, এরপর বলো। নিতু বলে, আমি কেবিনে প্রবেশ করার পর তোমার কথা বলা শেষ হলে তুমি ফোন কেটে দাও, তোমাকে দেখে মনে হলো তুমি খুব আপসেট, তাই আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম, কি ব্যাপার রাফি, কয়েকদিন ধরে দেখছি তুমি কেমন জানি আপসেট, কি হয়েছে, সব ঠিক আছে তো? তার উত্তরে তুমি বলো, কিছু না। তারপর আমি তোমাকে আমার ফাইল দেখালাম, তুমি আমার ফাইলটা দেখে সাইন করে দিলে। রাফি বলে, তারপর কি হয়েছে বলো। নিতু বলে, তারপর তুমি বললে রবিবারে আমার প্রমোশন নিয়ে কথা বলার কথা ছিল তোমার স্যারের সাথে, তুমি কি স্যারের সাথে কথা বলেছ? আমি বললাম, বলেছি, কিন্তু বুড়ো কি বলে জানো, বুড়োর সাথে যদি এক রাত থাকি তাহলে নাকি তোমার প্রমোশন দেবে। আমার কথা শুনে তুমি অবাক হয়ে আমার দিকে তাকিয়েছিলে, এই বলে নিতু চুপ হয়ে গেল। রাফি বলে, আমি জানি বাকি কথাগুলো বলতে তোমার বিবেকে বাঁধছে, কিন্তু তারপরেও তোমার কাছে আমার অনুরোধ, কোনো প্রশ্ন না করে বলতে থাকো প্লিজ নিতু, আমার জন্য হলেও বলো। নিতু বলে, নিজের কথা নিজের মুখে বলতে সত্যিই আমার বিবেকে বাঁধছে, তারপরও বলছি শোনো। বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর তুমি বললে, তোমার জন্য এটা কোনো ব্যাপার না, কারণ এর আগেও অনেকজনের জন্য তোমার এই দেহটা বিলিয়েছ তোমার স্বার্থের জন্য, আর সেটা হলো টাকা। তবে আমার কাছে টাকা পাওয়ার এসবের ঊর্ধ্বে হলো সম্মান। কোনো নারীর দেহের বিনিময়ে যদি আমার প্রমোশন হয় তাহলে সরি টু সে আমার এমন প্রমোশনের প্রয়োজন নেই।
সত্যি বলতে আমি তোমাকে অন্য পুরুষদের মতো ভেবেছি, তাই তোমার কথা শোনার সাথে সাথে আমি এসে পেছন থেকে তোমার গলা জড়িয়ে ধরে বলি, আরে তুমি এত রেগে যাচ্ছ কেন ডার্লিং? এই দুনিয়ায় টাকা ছাড়া সব অচল। সততা বাদ দিয়ে তুমি বরং আমাকে কিছু টাকা দিয়ে দাও, আমি তোমার প্রমোশনের ব্যবস্থা করে দেব। আমার কথা শেষ হওয়ার সাথে সাথে তুমি নিজেকে এক ঝটকায় আমার থেকে ছাড়িয়ে নাও। তারপর আমাকে ধমক দিয়ে বলো, নিতু এটা কি হচ্ছে? আমি তোমাকে ভালো বন্ধু মনে করি, তুমি যেমনই হও না কেন। লোক তোমাকে অন্য চোখে দেখলেও আমি তোমাকে সব সময় সম্মানের চোখে দেখি, আর সেই তুমি কিনা আমাকে অন্যদের সাথে গুলিয়ে ফেলছো। একটা কথা সব সময় মনে রাখবে, আমি বিবাহিত, আমার ঘরে আমার স্ত্রী আছে, তাকে আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। তার জায়গা অন্য কেউ নিতে পারবে না। তুমি এখন আসতে পারো। রাফি, ওই দিনের ব্যবহারের জন্য আমি সরি। আসলে কি জানো, আমাদের মতো মেয়েদেরকে না সবাই শুধু ইউজ করে নিজের স্বার্থে। যেমন আমার স্বামী, ও ঠিক একই কাজ করে আমার সাথে। তবে একটা কথা না বলে পারছি না, তোমার স্ত্রী খুবই লাকি যে তোমার মতো বিশ্বস্ত মানুষ তার স্বামী। রাফি বলে, তোমাকে অসংখ্য ধন্যবাদ নিতু, মনে সাহস নিয়ে সত্যি কথাগুলো বলার জন্য। তুমি জানো না আমার কত বড় উপকার করেছ। এখন রাখছি তাহলে। এই বলে রাফি ফোন কেটে দিয়ে বলে, এবার বিশ্বাস হয়েছে নাকি আরও প্রমাণ চাই? আমি বললাম, জানি না, কিন্তু রাইসার ব্যাপারটা, সেটা তো মিথ্যে নয়। রাফি বলে, সেটাও মিথ্যে, দাঁড়াও প্রমাণ করছি। এই বলে রাইসাকে ফোন দিল। রাইসা ফোন রিসিভ করে রেগে আগুন। রাইসা রাগের সাথে বলে, তোমার এখন সময় হয়েছে আমাকে ফোন দেওয়ার? এত কষ্ট করে ফোন দিতে গেলে কেন? না দিলেও তো পারতে। তুমি কি, হ্যাঁ, সেদিন দেখা করতে এসে একদম উদাও হয়ে গেলে। তুমি জানো আমি তোমাকে কতবার কল করেছি, কতগুলো মেসেজ করেছি? না ফোন রিসিভ করেছো, না মেসেজের রিপ্লাই দিয়েছ। কি হয়েছে তোমার? সব কিছু ঠিক আছে তো? আপু কেমন আছে? রাফি বলে, তোমার বকবক করা শেষ হয়েছে, এবার কি আমি বলতে পারি? রাইসা বলে, বলো। রাফি বলে, তোমার কথার উত্তর আমি পরে দিচ্ছি, তার আগে তুমি আমাকে বলো, তোমাকে যে আমি তোমার বোনের রিপোর্টগুলো দিয়েছিলাম সেগুলো কি করেছ? রাফির কথা শুনে রাইসা থতমত খেয়ে যায়। সে আমতা আমতা করে বলে, হঠাৎ এই কথা কেন জিজ্ঞেস করছো? কি হয়েছে? রাফি বলে, যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দাও। রিপোর্টগুলো কোথায়? রাইসা বলে, সেগুলো আছে আমার কাছে। রাফি বলে, আমি তো তোমাকে বলেছিলাম রিপোর্টগুলো পুড়িয়ে দিতে, তাহলে সেগুলো এখনো আছে কেন? রিপোর্টগুলো জমিয়ে কি করতে চেয়েছিলে একটু বলবে আমাকে? রাইসা বলে, আরে আমি ভুলে গিয়েছিলাম, এবার বাড়িতে গেলে জ্বালিয়ে দেব। রাফি বলে, কাজটা তুমি ভালো করলে না, এবার তুমি আমাকে বলো তোমার সাথে আমার কিসের সম্পর্ক? হঠাৎ রাফির এমন কথা শুনে রাইসা অবাক হয়ে যায়। রাইসা বলে, কি সম্পর্ক মানে? কি আবল তাবল প্রশ্ন করছো, বলো তো। তোমার আমার কি সম্পর্ক তুমি জানো না? এমন ভাবে বলছো যেন তুমি আমার সাথে আজ প্রথম কথা বলছো, তাই কিছু জানো না। এই কি হয়েছে তোমার, সব ঠিক আছে তো? রাইসার এমন তুমি তুমি করে কথা বলা শুনে আমার গা জ্বলে যাচ্ছে। রাফি বলে, এত কথা বলো কেন তুমি? যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দাও। রাইসা বলে, কোন সম্পর্কের কথা বলবো? তোমার আমার মাঝে 3টে সম্পর্ক আছে। প্রথম সম্পর্কে তুমি আমার দুলাভাই, দ্বিতীয় সম্পর্কে তুমি আমার বড় ভাই, আর তৃতীয় সম্পর্কে তুমি আমার বেস্ট ফ্রেন্ড। যেটা আমি আপুর সাথে শেয়ার করতে পারি না সেটা আমি তোমার সাথে শেয়ার করি। এখন হয়েছেটা কি? রাফি বলে, এছাড়াও কি তোমার আমার মাঝে অন্য কোনো সম্পর্ক আছে? রাইসা বলে, মানে অন্য সম্পর্ক সেটা আবার কি? দেখো, শালী হিসেবে তোমার সাথে ফ্রিভাবে কথা বলতে পারি না, কারণ তুমি আমার বড় বোনের হাজব্যান্ড। কিছু বলতে গেলে আমার বিবেকে বাধে। যেদিন তুমি আমার মাথায় হাত রেখে বলেছিলে তুমি শুধু পারুর বোন না, আজ থেকে তুমি আমার বোন, সেদিন থেকে তুমি আমার বড় ভাই হয়ে গেলে। বড় ভাই হিসাবেও তোমার সাথে সবকিছু ফ্রিভাবে শেয়ার করতে পারতাম না। একদিন তুমি আমার চিন্তিত মুখ দেখে আমাকে বললে তুমি আমাকে বন্ধু মনে করে সব বলতে পারো। সেদিন থেকে তুমি আমার বন্ধু হয়ে গেলে। তারপর আমার সব সমস্যা তোমাকেই বলতাম। জানি না অন্যের দুলাভাই কেমন, তবে আমি বলবো আমার দুলাভাই সবচাইতে বেস্ট। নিজের বোনের মতো তুমি আমাকে আগলে রেখেছো। আমার পড়াশোনার খরচ, আমার ভালো মন্দ সবকিছুর খেয়াল রেখেছো। কিন্তু আজ হঠাৎ এসব কথা কেন জিজ্ঞেস করছো? রাফি বলে, রাইসা কি বলবো তোমাকে আমি, আর কিভাবে বা বলবো? কি হয়েছে বলার মতো কোনো ভাষা নেই আমার। আচ্ছা বাদ দাও, তুমি কেমন আছো সেটা বলো। আর কেনই বা আমাকে এতবার ফোন করেছিলে, কি হয়েছে? রাইসা বলে, কি হয়েছে জিজ্ঞেস করছো? ওই পাগলটার জ্বালায় আমি যার থাকতে পারছি না। প্রতিদিন হোস্টেলের নিচে এসে দাঁড়িয়ে থাকে।
কি করব আমি ভেবে পাচ্ছি না। সেদিন দেখলে না কিভাবে আমাকে শাসিয়ে গেল। তবে তুমি থাকার কারণে মনে একটু সাহস পেয়েছিলাম। তখন নিজেকে এতটা অসহায় লাগছিল, তাই থাকতে না পেরে তোমাকে জড়িয়ে ধরে কান্না করেছিলাম। রাফি বলে, বুঝতে পেরেছি সবকিছু। দেখো রাইসা, একটা মেয়ে যেমন একটা ছেলেকে খারাপ করতে পারে, ঠিক তেমনি একটা খারাপ ছেলেকে ভালো করতে পারে একটা মেয়ে। মানছি আমি, ছেলেটা নিজের খেয়ালে চলে, নেশা করে, জুয়া খেলে, কাজকর্ম কিছু করে না। তবে একটা দিক খেয়াল করেছো, ছেলেটা কিন্তু মেয়েদেরকে সম্মান করে। তা না হলে তোমার পেছনে এতদিন ঘুরঘুর করতো না। তোমার দেহটাকে যদি ভালোবাসতো তাহলে তোমার অস্তিত্ব অনেক আগেই মিটে যেত। কিন্তু ছেলেটা তোমাকে ভালোবাসে, তার ভালোবাসা দিয়ে তোমাকে জয় করতে চায়। আমার মনে হয় তুমি ওকে ভালোবাসলে ঠকবে না। দেখবে তোমার ভালোবাসা পেলে ও ঠিক নিজেকে শুধরে নেবে। তুমি জানো, তোমার আপু আমার সাথে রাগ করে 2 সপ্তাহ আগে তোমাদের বাড়িতে চলে এসেছে। এমনকি তোমার জমিয়ে রাখা সব রিপোর্ট সে খুঁজে পেয়েছে। তাই আজ দুপুরের দিকে আমি তোমাদের বাড়িতে এসেছি। এখন আমি তোমাদের বাড়িতে। রাইসা রাফির কথা শুনে বেশ অবাক হয়, কারণ এই 5 বছরের সংসারে আমার আর রাফির ঝগড়া হতে কখনো দেখেনি। তাহলে কি এমন হয়েছে যার জন্য আপু রাগ করে বাড়ি চলে গিয়েছে? রাইসা বলে, বলো কি, এত কিছু হয়ে গেল আর তুমি আমাকে জানালে না? কি হয়েছিল খুলে বলো আমাকে। না থাক, আমি বাড়ি আসছি। এই সময়টা আমার বোনের পাশে থাকা উচিত আমার। রাফি বলে, চলে এসো। রাইসা বলে, কিন্তু আপু ফোন করে না বললে আমাকে তো যেতে দেবে না, আর আমি একা যাবই বা কি করে? রাফি বলে, চিন্তা করো না, তোমার আপু ফোন করে দেবে, আর একা আসতে হবে না তোমাকে। তুমি বরং তোমার ওকে একটু ফোন করে বলো যে তোমাকে নিয়ে টাঙ্গাইল আসতে। রাইসা বলে, এই ও কি? হ্যাঁ ও কি? ওর একটা ভালো নাম আছে। আর তুমি কি পাগল হলে আমি ওর সাথে টাঙ্গাইল আসবো? ওকে দেখলেই তো আমার ভয় লাগে। রাফি বলে, নাম ধরে বলছি না, কারণ ও আসলে সবাই ওকে দেখলেই চিনতে পারবে। আর তুমি ওকে নির্ভয়ে ফোন করে বলো তোমাকে নিয়ে আসতে। এটাই ওর প্রথম পরীক্ষা। দেখি কতটা উত্তোলন হতে পারে। রাইসা বলে, আমার কিন্তু ভয় করছে। রাফি বলে, কিচ্ছু হবে না, বিশ্বাস রাখো। নাম্বার আছে তোমার কাছে নাকি আমি দেব? রাইসা বলে, লাগবে না, আছে আমার কাছে। সেদিন জোর করে নাম্বার সেভ করে দিয়ে গেছে। রাফি বলে, তাহলে আর দেরি কেন? তুমি ফোন করো ওকে, আর তোমার আপু তোমার হোস্টেলে ফোন করে বলে দিচ্ছে। এই বলে রাফি ফোন কেটে দিল। এরপর আমার দিকে তাকিয়ে বলে, আর কোনো প্রমাণ দিতে হবে? আমি মাথা নিচু করে বললাম, জানি না। রাফি ওর ফোন আমার হাতে দিয়ে বলে, রাইসার হোস্টেলে ফোন করে বলো ওকে ছুটি দিতে। আমি কোনো কথা না বলে চুপচাপ ফোন হাতে নিয়ে ফোন করে রাইসাকে ছুটি দিতে বললাম 1 সপ্তাহের জন্য। এদিকে রাফি অপলকহীনভাবে আমার মুখের দিকে তাকিয়ে আছে। সত্যি বলতে আমি নিজের ভুল বুঝতে পেরে ওর চোখে চোখ মেলাতে পারছি না। ভালো করে কিছু না দেখে না বুঝে ওকে ভুল বুঝলাম। কতগুলো খারাপ কথা শোনালাম। শুধু তাই নয়, থাপ্পড় পর্যন্ত মেরেছি। নিজের প্রতি নিজেরই ঘৃণা হচ্ছে। আমাকে এভাবে মাথা নিচু করে বসে থাকতে দেখে রাফি আমার মনের অবস্থা বেশ বুঝতে পারছে। আমি যে ভেতরে ভেতরে গিল্টি ফিল করছি সেটা আমার মুখেই প্রকাশ পাচ্ছে। হঠাৎ রাফি আমাকে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে আমার মাথায় কপালে চুমো খায়। আমার মাথায় হাত বুলিয়ে আমার মুখের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে ঠোঁটে আলতো করে চুমো দিয়ে 2 ঠোঁট আঁকড়ে ধরে। ঠোঁট ছেড়ে দিয়ে কানের কাছে মুখ এনে এক হাতে চুলগুলো সরিয়ে টুপ করে ঘাড়ে চুমো দিল। খোলা চুলের ভেতরে আঙ্গুল ডুবিয়ে চুল শক্ত করে চেপে ধরে ঘাড়ে গলায় চুমু খেতে লাগলো। আমি চোখ বন্ধ করে আছি, ওকে বাধাও দিচ্ছি না, কারণ ওকে বাধা দেওয়ার মতো সে শক্তি আমার নেই। ওর এই স্পর্শ পাওয়ার জন্য এই কয়দিন আমি কতটা যে উতলা হয়েছিলাম বলে বোঝাতে পারবো না। রাফি আমার কানের কাছে ফিসফিস করে বলে, অনেক কষ্ট দিয়েছো তুমি আমাকে। এই 2 সপ্তাহ আমি ঠিকমতো ঘুমোতে পারিনি। তোমার বিচার পরে করব, আগে আমার ঘুমের দরকার। এই বলে রাফি আমার বুকে মাথা রেখে কয়েক মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়ল। ওর তো এটা অভ্যাস, আমাকে না জড়িয়ে ধরে কখনো ঘুমায় না। আমি কোনো কথা না বলে শুধু বললাম, ওর মাথা বুকের সাথে শক্ত করে চেপে ধরে মাথায় ছোট ছোট চুলে হাত বুলিয়ে দিতে লাগলাম। আমি জানি এখন ঘুম সহজে ভাঙবে না, কম করে হলেও 3-4 ঘন্টা ঘুমানোর পর উঠবে। কারণ ওকে দেখেই বুঝতে পেরেছি খুবই ক্লান্ত। এদিকে সন্ধ্যা পেরিয়ে রাত হলো। রাফি রাত 7:30টার দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে আছে। সারাদিন কিছু খায়নি, তাই মা রাফিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে।
এদিকে রাফি মাকে বলে কিছুক্ষণের মধ্যে রাইসা চলে আসবে, তখন সবাই একসাথে খাবো। প্রায় বেশ কিছুক্ষণ পর রাইসা বাড়িতে প্রবেশ করলো, তাও আবার একা, সাথে কেউ নেই। এটা দেখে রাফি বলে, কি ব্যাপার রাইসা, ও কোথায়? রাইসা সবার মুখের দিকে একবার তাকিয়ে মাথা নিচু করে বলে, বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। রাফি বলে, সে কি, মেহমানকে কেউ বাড়ির বাইরে দাঁড় করিয়ে রাখে? রাইসা বলে, আমি বলেছিলাম আসতে, কিন্তু সে আসছে না, দাঁড়িয়ে আছে। রাফি বলে, দাঁড়াও আমি দেখছি। বিয়ের আগে প্রথম শ্বশুর বাড়িতে আসলে এমনই হয়। এটা শুনে সবাই হাক্কা বাক্কা রয়ে গেল। বিয়ের আগে মানে? রাফির কথা কারো মাথায় ঢুকছে না। মা বাবার তো নাই। এরপর রাফি গিয়ে ছেলেটাকে বাড়ির ভেতর নিয়ে আসতেই হঠাৎ আমার চোখ ছেলেটার মুখের দিকে পড়তেই আমার হাল খারাপ হয়ে গেল। পায়ের নিচ থেকে মাটি সরে গেল। এই ছেলেটাকে আমি এখানে কখনোই আশা করিনি। তার মানে কি? এরপর যা হলো। আজকের গল্প এখানে সমাপ্ত। গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে। এই গল্প থেকে আপনাদের জন্য একটা প্রশ্ন রইল, ছেলেটা কে? আপনারা যদি বুঝতে পারেন তাহলে কমেন্টে জানাবেন, দেখি কে কে সঠিক উত্তর দিতে পারে। আর হ্যাঁ, আপনাদেরকে জানাই নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। 2025কে বিদায় দিয়ে 2026-এর শুভকামনা রইল। মেনি মেনি হ্যাপি নিউ ইয়ার। পুরনো বছরে যেভাবে আপনারা আমার পাশে ছিলেন, আশা করব নতুন বছরেও আপনারা আমার পাশে থাকবেন, এই কামনা রইল। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।